আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে প্রথম অধ্যায় এর তোমাদের দুটি প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা আরো দুটি প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। আমরা প্রথম উদ্দীপকগুলো একটু বিশ্লেষণ করে দেখি কি দাঁড়ায়। প্রথম যে উদ্দীপকটি দেখো, ডিএনএ থেকে আরএনএ হয়েছে, উপরে দেওয়া আছে এ, আর আরএনএ থেকে হয়েছে প্রোটিন, উপরে দেওয়া আছে বি। তাহলে এটা একদম কমনলি তোমরা সবাই জানো, ডিএনএ থেকে আরএনএ হয় একটি প্রক্রিয়ার মাধ্যমে, তার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন হয় যে প্রক্রিয়াটির মাধ্যমে, তাকে বলা হয় ট্রান্সলেশন। গেল। তাহলে আমরা এখানে আসলে এটা খুব একটা জটিল না, বোঝা যাচ্ছে। এখান থেকে মূলত যে কোশ্চেন আসে হয়তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বা ট্রান্সলেশন প্রক্রিয়া, কিংবা এ বি এর মধ্যে পার্থক্য এমন কিছু, অথবা প্রক্রিয়া এর দুই পাশে যে উপাদানগুলো রয়েছে ডিএনএ এবং আরএনএ, তাদের পার্থক্য আসতে পারে, বা ওদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ আসতে পারে। এবার আসো, 2 নম্বর যে উদ্দীপকটি রয়েছে, এ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, বি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, সি পরিবহনে সহায়তা করে। এখন দেখো, দুটি বিষয় আছে। যদি এটি প্রথম অধ্যায় না হয়ে নবম অধ্যায় হতো এবং সি না থাকতো, বা যদি থাকতো, যদি সি থাকে বা না থাকে, আর এক্সামে তো তোমার বলা হবে না কোন চ্যাপ্টার থেকে এসেছে, আমরা তাহলে একটু কমলে আলোচনা করব। এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যদি আমরা এটাকে প্রক্রিয়া হিসেবে ভাবি, প্রক্রিয়া, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে যে প্রক্রিয়াটি, তার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। বি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তার নাম শ্বসন। এবার আসো, সি পরিবহনে সহায়তা করে। এখন যদি পরিবহনে সহায়তা করে, তাহলে এটা আসলে একটা অবশ্য অঙ্গাণু হয়ে যাচ্ছে, বা একটা উপাদান হয়ে যাচ্ছে। আমরা জানি কোষের মধ্যে একটি উপাদান রয়েছে, যে উপাদানটি কোষের ভেতরে এবং বাইরে বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে বোধহয় তোমরা জানো প্লাজমা মেমব্রেন। অন্য কিছু উপাদানও রয়েছে, বাট মূলত পরিবহনের কাজ করে, ভেতরে এবং বাইরে পরিবহন বা যোগাযোগ রক্ষার কাজটি করে প্লাজমা মেমব্রেন। এখন যদি এক্সামে আসে, এটা হতে পারে আবার অন্যভাবে ভাবে, অঙ্গাণু ভাবে। যদি অঙ্গাণু ভাবি, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে যে অঙ্গাণুটি, সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কেন? সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করে, আর যেহেতু সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করে, তাই সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এটাকে কাজে লাগিয়ে সে পরবর্তীতে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন নির্গত করে। এবার আসো, বি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। যদি আমরা ভাবি কোষ অঙ্গাণু, তাহলে আমি বলবো এটা হলো মাইটোকন্ড্রিয়া। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সম্পন্ন হয় শ্বসন, আর শ্বসন যখন সম্পন্ন হয়, কোষীয় শ্বসন, তখনই উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। সুতরাং কোষ অঙ্গাণুর কথা ভাবলে এটি হবে মাইটোকন্ড্রিয়া। আর এটা বললামই আমরা প্লাজমা মেমব্রেন বা কোষের ঝিল্লি। তো আমরা একটি একটি করে প্রশ্নে আসছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সেখানে আসছি। 1 নাম্বার, গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোক্যালিক্স তোমরা জানো, প্লাজমা মেমব্রেনের মধ্যে যখন লিপিডের সাথে যদি গ্লাইকোজেন যুক্ত থাকে, তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড। অর্থাৎ লিপিড এর সাথে, তোমরা জানো প্লাজমা মেমব্রেন হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। সেই ফসফোলিপিডের মাথার সাথে যখন গ্লাইকোজেন বা শর্করা যুক্ত থাকে, তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড। একইভাবে তোমরা এটাও জানো, প্লাজমা মেমব্রেনের মধ্যে 3 ধরনের প্রোটিন রয়েছে। একটি হচ্ছে বাহ্যিক প্রোটিন অণু, এটি ছিল পেরিফেরাল প্রোটিন অণু, আর হচ্ছে
ইন্ট্রিগাল এটা ছিল লিপিড সম্পৃক্ত প্রোটিন অণু। দেখা যায় ওই যে প্রোটিনগুলো রয়েছে তার সাথে অনেক সময় গ্লাইকোজেন থাকে, অর্থাৎ যখন প্রোটিনের সাথে গ্লাইকোজেন থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। সেকেন্ড প্রশ্নটি, হিমোজয়েন কি? হিমোজয়েন কি ব্যাখ্যা করো। দেখো তোমরা এটা পড়েছিলে চতুর্থ অধ্যায়, এবং এটি হচ্ছে ম্যালেরিয়া পরজীবী যে অংশটি রয়েছে সেখানে। দেখো মনে পড়ে কিনা তোমাদের, যখন এরিথ্রোসাইটিক সাইজোগনির এটি ধাপ, তাকে আমরা বলি হচ্ছে এমিবয়েড ট্রফোজয়েড। এমিবয়েড ট্রফোজয়েড যখন ঘটে বা তৈরি হয়, ওই সময় এদের নিউক্লিয়াসে, মানে অর্থাৎ এই লোহিত রক্তকণিকার অভ্যন্তরে যে জীবাণুটি থাকে, প্লাজমোডিয়াম এর যে অণুটি থাকে বা যে জীবাণুটি থাকে বা পরজীবীর কোষটি থাকে, তার অভ্যন্তরে এক ধরনের বর্জ্য দেখা যায়, যে বর্জ্যটিকে বলা হয় হিমোজয়েন। আবার বলছি, হিমোজয়েন। আবার বলছি, এরিথ্রোসাইটিক সাইজোগনি দশায়, অর্থাৎ লোহিত রক্তকণিকা সাইজোগনি দশায় অ্যামিবয়েড ট্রফোজয়েটে এক ধরনের বর্জ্য দেখা যায়, এই বর্জ্যকে হিমোজয়েন বলে। পূর্বে ধারণা করা হতো এই হিমোজয়েন হচ্ছে মূল কারণ জ্বর আনার জন্য, অর্থাৎ হিমোজয়েনের কারণে জ্বর আসে, বাট বর্তমানে বলা হয় না, হিমোজয়েনের কারণে জ্বর আসে না। এবার আসছি আমরা গ যে প্রশ্নটি আছে সেখানে আসছি। গ বলছে এ এবং বি এর মধ্যে পার্থক্য লিখো। দেখো এ এবং বি, তাহলে আমরা জানি এ হচ্ছে ট্রান্সক্রিপশন, বি হচ্ছে ট্রান্সলেশন। তাহলে আমরা লিখবো প্রক্রিয়া এ। আসলে এ বি বলতে বোঝাচ্ছে প্রক্রিয়া এ এবং প্রক্রিয়া বি। তাহলে প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন, প্রক্রিয়া বি হচ্ছে ট্রান্সলেশন। প্রথমে ট্রান্সক্রিপশন কাকে বলে সংজ্ঞাটা মনে করিয়ে দিই। যে প্রক্রিয়ায় ডিএনএ দ্বিহেলিক্সকে কাজে লাগিয়ে আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় দ্বিসূত্রক ডিএনএ থেকে এক সূত্রক আরএনএ তৈরি হয়। এটা অন্যভাবে বলতে পারি এভাবে, যে প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায়, যে প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইমের সহায়তায় দ্বিসূত্রক ডিএনএ থেকে এক সূত্রক আরএনএ সৃষ্টি হয়, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন দেখো আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। যদি শুধু এভাবে লিখে দাও, যেহেতু এখানে মূল প্রশ্ন কিন্তু জ্ঞানমূলক নয়, মূল প্রশ্ন হচ্ছে এদের পার্থক্য। সুতরাং যদি কেউ এভাবে লিখো আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে চলবে, বাট আমরা একটু শিখে রাখি কিভাবে লিখবো। দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন অ্যামিনো অ্যাসিডকে কাজে লাগিয়ে, যে প্রক্রিয়ায় বিভিন্ন অ্যামিনো অ্যাসিডকে কাজে লাগিয়ে আরএনএ প্রোটিন তৈরি করে, আরএনএ প্রোটিন তৈরি করে কিভাবে? অ্যামিনো অ্যাসিডগুলোকে পর পর বসিয়ে, যে কাজটা করে মূলত মেসেঞ্জার আরএনএ। তাহলে বলবো কি, যে প্রক্রিয়ায় বিভিন্ন অ্যামিনো অ্যাসিডকে কাজে লাগিয়ে আরএনএ প্রোটিন তৈরি করে, তাকে আমরা কি বলি? ট্রান্সলেশন। তবে একটা কথা মনে রেখো, ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যদি তুমি লেখো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, তাও চলবে। যদি এই কথাই রাখো ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, তাও নাম্বার দিবে এক্সামে। এক্সামে মূলত এমআরএনএ লিখলে ভালো, বাট যদি আরএনএ লেখো তবুও নাম্বারটা দিবে, এখানে কোনো ভুল ধরবে না। এবার আসছি তাহলে সেকেন্ড যে অংশটি, এটা প্রক্রিয়া এ এবং প্রক্রিয়া বি এর পার্থক্য, অথবা পার্থক্যগুলো 4-5টা বা 3টা যে কটা পারি লিখে দিব, কারণ আমাদের যখন সংজ্ঞা চলে গেল এখানে জ্ঞান অংশটি, তখন আর মাত্র 2 মার্কস বাকি, 4টা লিখলে চলবে। তাহলে কি, এক হচ্ছে এ হচ্ছে ট্রান্সক্রিপশন, বি হচ্ছে ট্রান্সলেশন। এক নম্বর পার্থক্য, এ মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। 2 নম্বর, সরি 1 নম্বর আরেকটা পার্থক্য, বি ট্রান্সলেশনে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। 2 নম্বর পার্থক্য, ট্রান্সক্রিপশনে কি ব্যবহার হয়? ট্রান্সক্রিপশনে আরএনএ পলিমারেজ এনজাইম ব্যবহার হয়। ট্রান্সলেশনে কি ব্যবহার হয়? ট্রান্সলেশনে
বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড ব্যবহার হয়। এরপরে কি আসবে? এরপরে খেয়াল করো, ট্রান্সক্রিপশনে কি হয়, এখানে বিভিন্ন রকম নিউক্লিওটাইড গুলো পর পর বসে। ট্রান্সক্রিপশনে কি হয়, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড গুলো পর পর বসে। আর আমরা এই পার্থক্যগুলো লিখবো। এছাড়াও আরো কিছু পার্থক্য তোমাদের বইতে রয়েছে, যে পার্থক্যগুলো তোমার মনে থাকবে সেগুলি তুমি এখানে লিখবে। নতুন কোনো পার্থক্য লিখবে না, যেগুলো মনে আগে পড়েছিলে, আগে মনে রয়েছে, সেগুলো লিখবো আমরা। এবার আসছি আমরা এর 4 নম্বর ঘ যে প্রশ্নটি রয়েছে, এই প্রক্রিয়াটির বর্ণনা দাও। যদিও এই প্রশ্নটি আসলে উচ্চতর দক্ষতামূলকের মধ্যে হয় না, তারপর মনে রেখো এ হচ্ছে ট্রান্সক্রিপশন, অর্থাৎ যে প্রক্রিয়া ডিএনএ থেকে আরএনএ হয়। এরপর বাকিটা আমরা লিখতে পারবো কিভাবে। প্রথমে আমরা একটু মনে করি, যদি পড়েছো তোমরা ক্লাসে, প্রথমে হেলিক্স ডিএনএ টির একটি সূচনা কোডন সে খুঁজে বের করে কে, আরএনএ পলিমারেজ, সেটা হচ্ছে AUG। সেখান থেকে শুরু হয় ট্রান্সক্রিপশন, একটার পর একটা নিউক্লিওটাইড বসে, এবং যেখানে এ থাকে তার অপোজিটে কিন্তু টি বসে, সে টিকে রিপ্লেস করে ইউরাসিল কে বসায়। এরপর যখন সে তিনটে স্টপ কোডন রয়েছে, UAA, UAG, UGA, ওখানে পেলে স্টপ করে দেয়। দেন পরবর্তীতে ডিএনএ দ্বিসূত্রক থেকে আরএনএ এক সূত্রকটি আলাদা হয়ে যায় এবং এই প্রক্রিয়া সম্পন্ন করে। তো এই উদ্দীপকটি আসলে কোনো জটিলতা নেই। তো আমরা আশা করছি তোমরা একটু যদি বাসায় প্র্যাকটিস করো, এটা আমরা পারবো ইনশাআল্লাহ। এবার চলে আসছি সেকেন্ড উদ্দীপকটি দেখো। তাহলে আমরা আগে উদ্দীপকগুলো বলেছি কোনটা কি হতে পারে। এ যদি হয় প্রক্রিয়া তাহলে হচ্ছে সালোক সংশ্লেষণ, যদি হয় অঙ্গাণু তাহলে ক্লোরোপ্লাস্ট। বি হচ্ছে যদি প্রক্রিয়া হয় তাহলে হচ্ছে শ্বসন, আর যদি অঙ্গাণু হয় তাহলে সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা জানি, পড়েছি আমরা, প্লাজমা মেমব্রেন। এবার আমরা প্রশ্নগুলো আসছি, প্রশ্নে কি কি চেয়েছে সেগুলো আসছি। প্রথম প্রশ্ন হচ্ছে স্ট্রোমা কি? স্ট্রোমা কি আমরা জানি বোধহয়, খেয়াল করো তো। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে পানিগ্রাহী যে পদার্থ দেখা যায় তাকে স্ট্রোমা বলে। আর মনে রাখবে, যদি হয় এটা ম্যাট্রিক্স বলতো তাহলে তো কি, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যে স্বচ্ছ পদার্থ দেখা যায় বা দানাদার যে পদার্থ দেখা যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। স্ট্রোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে যে পানিগ্রাহী উপাদান থাকে তাকে আমরা স্ট্রোমা বলি। সেকেন্ড কোশ্চেন, নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কেন? নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কেন আমরা গত ক্লাসে বলেছি, কারণ কোষের যতগুলো কাজ, প্রথম সংজ্ঞা লিখবো নিউক্লিয়াস কি, তখন বলবো কোষের মধ্যে অবস্থিত সর্বাপেক্ষা ঘন এবং স্পষ্ট অংশটিকে নিউক্লিয়াস বলে। কেন বলা হয় প্রাণ কেন্দ্র? কারণ কোষের যতগুলো কাজ হয়, কোন অঙ্গাণু কি কাজ করবে, সমস্ত কাজগুলো কন্ট্রোল করে নিউক্লিয়াস। যেহেতু সেটি ব্রেনের মতো কাজ করে, ব্রেন যেমন সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াস যেহেতু সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই নিউক্লিয়াসকে কোষে ব্রেন বা মস্তিষ্ক বলা হয়। গতে আসছি, উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির গঠন ভুল বলেছি, উদ্দীপকের তৃতীয় অঙ্গাণুটির গঠন, যদি অঙ্গাণু নয়, এটা অংশ, এর গঠন চিত্রসহ বর্ণনা কর। খেয়াল করো, তৃতীয় অঙ্গাণু, যদি তৃতীয় অঙ্গাণুর কথা বলি তাহলে তৃতীয় অঙ্গাণু হচ্ছে, যে অঙ্গাণু লিখেছে এটা হচ্ছে মূলত প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, যদি সি হয় প্লাজমা মেমব্রেন, যেহেতু গঠনটি লিখতে বলেছে, মনে রাখবে যখন এই প্লাজমা মেমব্রেনের গঠন কথাটি আসবে অবশ্যই তার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য যে মডেলটি ফ্লুইড মোজাইক মডেল, এটি লিখতে হবে। আর তোমরা এটা অনেক বেশি পড়েছো, সুতরাং আমরা এটা অবশ্যই পারবো। তাহলে আমরা ফ্লুইড মোজাইক মডেল, তোমরা জানো ফসফোলিপিড বাইলেয়ার থাকে, প্রত্যেকটি ফসফোলিপিডের দুইটা প্রান্ত পানিগ্রাহী, পানি বিদ্বেষী, পানিগ্রাহী প্রান্ত বিপরীত দিকে, পানি বিদ্বেষী প্রান্ত মুখোমুখি থাকে। সেখানে 3 রকমের প্রোটিন থাকে, বাহ্যিক, পরিফেলার এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। কখনো কখনো প্রোটিনের সাথে গ্লাইকোজেন বলা হয় গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সাথে যদি গ্লাইকোজেন থাকে বলা হয় গ্লাইকোলিপিড, একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এছাড়াও তোমরা পড়েছিলে কোলেস্টেরল থাকতে পারে। শেষ যে প্রশ্নটি, উদ্দীপকের এ এবং বি অঙ্গাণু দুটির কাজ একটি অপরটির সাথে সংশ্লিষ্ট, বিশ্লেষণ করো। খেয়াল করো,
কি বলেছে? তাহলে এখন আর আমরা কনফার্ম হয়ে গেলাম এটি সালোক সংশ্লেষণ কিংবা বিশ্বসন প্রক্রিয়া নয়, বলেছে অঙ্গাণু। সুতরাং বলেছে এ এবং বি এ অঙ্গাণু। প্রথমে লিখি এ হচ্ছে তাহলে কি ক্লোরোপ্লাস্ট, আর বি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। দেখো তাহলে একটি কাজ অপরটির উপর নির্ভরশীল বা তারা একটি অপরের সাথে রিলেটেড, তার মানে হচ্ছে বোঝাচ্ছে, খেয়াল করো, এ কি করে ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, বি করে শক্তি উৎপাদন করে, তার মানে কি দুইটা রিলেটেড। তার মানে হচ্ছে এই যে খাদ্য উৎপাদন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি, সেটি বি যে মাইটোকন্ড্রিয়া শ্বসন করে তার সাথে একটি অপরটি ওতপ্রোতভাবে জড়িত। তার মানে হচ্ছে এর কাজ বি সফল করে, বির কাজ এ সফল করে। কিভাবে? খেয়াল করো, যদি বি কে খাদ্য ভেঙে শক্তি তৈরি করে কোন প্রক্রিয়া? শ্বসন। যদি বি কে শ্বসন ঘটাতে হয় তার লাগে কি? কাঁচামাল। সেই কাঁচামালটা কি? সেই কাঁচামালটি হচ্ছে গ্লুকোজ। এখন দেখো, যদি যদি এই প্রক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না থাকতো তাহলে বি কখনোই গ্লুকোজ উৎপাদন করতে, বি কখনো গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করতে পারতো না। তার মানে কি? এ খাদ্য তৈরি করে বিধায় বি সেই খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করতে পারে। এবার উল্টা ভাবো, যদি বি না থাকে অর্থাৎ শক্তি যদি উৎপাদিত না হয় খাদ্য ভেঙে, তাহলে কি হবে? খাদ্যগুলো কোষের মধ্যে বা পাতার মধ্যে বা সবুজ অংশে জমে যাবে। যদি পাতাতে সবুজ অংশ কিংবা কোষে কন্টিনিউয়াস খাদ্য জমতেই থাকে তাহলে এই প্রক্রিয়া সম্পন্ন হবে না। তুমি খেয়াল করো, যদি আমরা ভাবি একটা গোডাউনের আমাদের চাল ধারণ করার ক্ষমতা বা খাদ্য মজুত করার ক্ষমতা ফিক্সড, যদি সেখানে আউট অফ লিমিট হয়ে যায় অনেক বেশি, তখন কি হবে? আমরা রাখতে পারবো ওখানে খাদ্য মজুদ? না। তখন বলছে ঠিক একইভাবে যদি বি খাদ্যগুলোকে ভেঙে না দেয় তাহলে কি হবে? এই কখনোই নতুন করে খাদ্য তৈরি করতে পারবে না। আর অনেকগুলো আছে, যেমন কি সেই কার্বন উৎপাদন করে, সে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড কিন্তু সে কাজে লাগায়। আবার খেয়াল করো, সে যে কার্বন অক্সাইড উৎপন্ন করে সে কিন্তু এটা কাজে লাগায়। তার মানে কি? এর খাদ্য এ ব্যবহার করে, এই খাদ্য ব্যবহার করে বিধায় সে খাদ্য উৎপাদন করতে পারে। এই কার্বন গ্রহণ করে যা এর থেকে আসে, আবার এই অক্সিজেন গ্রহণ করে যা এর থেকে আসে। তার মানে হচ্ছে একটি অঙ্গাণুর কাজ অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া দুটির কাজই কিন্তু রিলেটেড। এখন দেখো, যদি প্রশ্ন করা হয় এদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা, কি বলবো আমরা? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের সাদৃশ্য বৈসাদৃশ্য লিখবো। আবার যদি এভাবে বলে যে এ এবং বি একটি অপরের নির্ভরশীল, লিখে ফেললাম আমরা। আবার যদি বলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কোনটি, তখন দুটি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি, কারণ যুক্তি দেখিয়ে খাদ্য উৎপাদন এবং শক্তি উৎপাদনের। যদি বলে যে কোনটি গুরুত্বপূর্ণ, যদি তুমি তখন লিখো এই কথাটি যে বি গুরুত্বপূর্ণ, তাও চলবে। কেন? খেয়াল করো, তবে এ নয়, বি। কেন? কারণ এ করে খাদ্য তৈরি আর বি করে শক্তি তৈরি। দেখো, আমরা যারা প্রাণী, যারা আমরা কিন্তু খাদ্য তৈরি করি না, বাট আমরা খাদ্য গ্রহণ করি অন্য জীব থেকে। তার মানে হচ্ছে আমার মধ্যে, প্রাণীর ক্ষেত্রে করে বলছি, আমার ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে খাদ্য তৈরি না করলেও আমরা পরভোজী, তাই অন্য থেকে খাদ্য নিতে পারি। কিন্তু দেখো, আমি কিন্তু অন্য থেকে শক্তি নিতে পারি না, ইনজেক্ট করতে পারি। সুতরাং এক্ষেত্রে যদি বলা হয় দুটির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ, তাহলে আসবে কোনটি গুরুত্বপূর্ণ? মাইটোকন্ড্রিয়া বা শ্বসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। কিন্তু যদি বলে, যদি তুমি বলো দুইটাই গুরুত্বপূর্ণ, তাও চলবে, কিন্তু কখনোই বলা যাবে না ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি দেখলাম আমরা প্লাজমা মেমব্রেনের গঠনটা হয়ে গিয়েছে, ক্লোরোপ্লাস্ট হয়েছে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস গতকালকে একটু পড়েছিলাম, ডিএনএ আরএনএ হয়ে গেছে। আমরা আগামীকালকে আরেকটি ক্লাস নিব এই চ্যাপ্টারের মধ্যে। যদি কোনো প্রশ্ন ল্যাকিংস থেকে থাকে বা গ্যাপ থেকে থাকে আমরা সেগুলো পড়ে দিব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত। আমরা আশা করছি প্রশ্নগুলো বা এই ধরনের প্রশ্ন পরীক্ষাটা আমরা আনসার করতে পারবো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।